হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আগামী 10 বছর যদি এমনি চলে, বস মানতে বাধ্য হবে। একটা শিকারি পাখি গল আকাশে উড়ে সা করে ছবল দেয়, পো করে উপরে নিয়ে ধাপাস করে কিন্তু আসার মাইরা শেষ করে দেয়। উনার যে সাহস, উনার যেই কি বলে যে লেভেল অফ পাওয়ার, আমি খুবই আশ্চর্য হই যে ইয়েস, এটাই তো হওয়া উচিত। কারণ পৃথিবীর কোনো রাষ্ট্র তো আমাদেরকে ভাত খাওয়ায় না, তাদের প্রয়োজনে আমাদের সাথে সম্পর্ক রাখে। দর্শক, সরাসরি অ্যাকশনে গেছে কে, সেটাই সামনে আসছে। এবার সবচেয়ে বড় কথা যে খুশিতে এত আত্মহারা হয়েছি ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি খুশিতে বেশি আত্মহারা হইল না, তাহলে নিজের জীবন নিয়ে চলে যাবো। আজকে আমি গেছিলাম না, প্রায় আল্লাহ বাঁচাই দিছে, কিন্তু এত খুশি কেন হয়েছি কি আর কবু ভাই। এই খুশি কই রাখুক বলেন, এই খুশি রাখার তো যে আমাদের হাতে আছে আলাউদ্দিনের চেরাগ। আমরা একটা আলাউদ্দিনের চেরাগ পাইছি। এই আলাউদ্দিনের চেরাগের কাছে আপনারা এখন যা চাইবেন তাই পাবেন, কিন্তু ওই দৈত্য আলাউদ্দিনের চেরাগের যে দৈত্য ঘষা দিলে বাইর হয়, ওই দৈত্যের একটাই শর্ত, একবারই দেবো, যা চাইবেন একবার চাইবেন। আগামীতে কেউ চেষ্টা করলেও ভাই ফ্যাসিবাদ হইতে পারবে না, হিটলার হওয়ার কোনো রাস্তাই রাখে নাই। 10 দিনের মধ্যে চমক দেখাতে যায় ডক্টর ইউনূস সরকার। বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুন্দর সময় কোনটা, কোন সময় মানুষ ভালো থেকেছে? দল এখনো গোছানো হয় নাই, তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চান না তারেক রহমান। প্রিয় দর্শক, তারেক রহমান আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাচ্ছেন না। এখন কি বলবে বিএনপির শীর্ষ নেতারা? গত ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনের পর থেকে এই 4 দিনের ভিতরে বিএনপির কোন নেতার মুখ দেখেই আমরা শুনি নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া লাগবে। ওয়াকার বলছে, সেনাপ্রধান মির্জাফর ওয়াকার বলছে গণেশ তুমি চালায়া যাও। লন্ডন থেকে তারেক রহমান বলছে গণেশ তুমি চালায়া যাও। মির্জাফর বলছে, বিএনপি শাওয়া বলছে গণেশ তুমি চালায়া যাও। তাহলে গণেশ আজকে টেবিলে থাপ্পড় দিবে না তো গণেশ কি করবে? যেই বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠনের পর থেকে নির্বাচন করে সরকারের কান ছালাপালা করে দিচ্ছিল, সেই বিএনপি এখন ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। দর্শক, এমনই কথা বলেছেন একজন বিশ্লেষক। তিনি আসলে এই তথ্যটি ঠিক কোথায় জানতে পেরেছেন? এমনকি তিনি তারেক রহমানের নাম উল্লেখ করে বলেছেন যে তারেক রহমান ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। দর্শকের কারণ হিসাবে আমি মনে করছি হয়তোবা ডাকসু এবং জাকসু নির্বাচনে ছাত্র দলের ভরাডুবি দেখে বিএনপি এই বিষয়টা বুঝতে পেরেছে যে এই মুহূর্তে জনগণ বিএনপিকে চাইছে না, বা 5 আগস্টের পর থেকে বিএনপি যেভাবে অপকর্মগুলোতে যোগ দিয়েছে বা তাদের যে অপকর্মগুলো জনসম্মুখে বেরিয়ে এসেছে সেগুলো কিন্তু জনগণ জেনে গিয়েছে এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এখন হয়তোবা তারা চাইবে নির্বাচনটা পিছিয়ে আবারও কিছু ভালো কাজের মাধ্যমে সামনে আসতে। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? তারেক রহমান কি তবে ভয় পেয়ে নির্বাচন পেছানোর দাবি করছে বা নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাইছে? এ বিষয়টা নিয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এমনকি যদি জাতীয় নির্বাচন আসলে ফেব্রুয়ারিতেই হয়, তবে কি বিএনপির ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জামাতের ভূমিধস বিজয়ের সম্ভাবনা রয়েছে, সেটিও অবশ্যই জানাবেন। দর্শক, এরই সাথে সাথে আমি ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দল এখনো গোছানো হয় নাই, তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন চান না তারেক রহমান। প্রিয় দর্শক, তারেক রহমান আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন চাচ্ছেন না। এখন কি বলবে বিএনপির শীর্ষ নেতারা? গত ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনের পর থেকে এই 4 দিনের ভিতরে বিএনপির কোন নেতার মুখ দেখেই আমরা শুনি নাই যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া লাগবে। অপরদিকে আমরা দেখছি যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফেব্রুয়ারির 15-র ভিতরেই নির্বাচন হবে, কিছুতেই নির্বাচন বন্ধ করা যাবে না, কিছুতেই বানচাল করা যাবে না। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করা হবে এবং নতুন সরকারকে দায়িত্ব দিয়ে উনি বিদায় নিবেন। এখন কি উনি বিদায় নিবেন নাকি উনাকে থাকতে হবে? আর তারেক রহমান সাহেব যে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন, বিএনপি চান না, আর জামাত যদি বলে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া লাগবে, ঘটনাটা কি ঘটবে? বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না। জিয়া ও খালেদার আদর্শ এখন জামাত শিবিরের নিয়ন্ত্রণে। তা বিএনপির একমাত্র ক্যাপিটাল ওটা জামাত শিবির নিয়ে নিয়েছে, ক্ষমতা আসতে পারবে না। শায়েখে চরমোনা এটা কঠিন বার্তা দিয়েছেন, এটার উপর ভিত্তি করে আলোচনা করছি। তিনি বলছেন জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। ফয়জুল করিমের এই বক্তব্য বিশ্লেষণের আগে বলি, বাংলাদেশের ইতিহাসে, স্বাধীন বাংলাদেশে সবচেয়ে সুন্দর সময় কোনটা, কোন সময় মানুষ ভালো থেকেছে? উত্তর হচ্ছে জিয়াউর রহমানের শাসনামলে। জিয়াউর রহমান ভালোভাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তার মৃত্যু পর্যন্ত সবচেয়ে স্থিতিশীল সময় ছিল, মানুষ খুশি ছিল, সবচেয়ে কম দুর্নীতি ছিল এবং সামাজিক সংহতি সবকিছু সবচেয়ে বেশি ছিল জিয়াউর রহমানের আমলে। রাজনৈতিক বিদ্বেষ সবকিছু কম ছিল। জিয়াউর রহমান অসাধারণ শাসক,
বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে আল্লাহর রহমত ছিল। কিন্তু বিএনপি জিয়াউর রহমানের প্রকৃত উত্তরসূরি হতে পারেনি। বিএনপি জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে খেয়েছে। শাহেখ চরমনাই সঠিক বলেছেন, একটা হচ্ছে জিয়াউর রহমানের উত্তরসূরি হওয়া, আর একটা হচ্ছে জিয়াউর রহমানের নাম বেঁচে খাওয়া। তো বিএনপি হচ্ছে জিয়াউর রহমানের নাম বিক্রি করে খেয়েছে, জিয়াউর রহমানের মতো হতে পারেনি। এমনকি খালেদা জিয়ার যতটুকু ভালো দিক ছিল ওটাও এখনকার বিএনপি নাই। খালেদা জিয়ার নাম বিক্রি করে খায়, কিন্তু খালেদা জিয়া মানে যে অনেক ভালো তা না। খালেদা জিয়ার সময় দুর্নীতি হয়েছে, 10% হয়েছে, মাগরুর উপনির্বাচন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করা হয়েছে, বিকৃত করা হয়েছে, সব আকাম হয়েছে খালেদা জিয়ার নেতৃত্বে। কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন, ইসলামী মূল্যবোধের পক্ষের শক্তি ছিলেন। এই জায়গাটা তো বিএনপি হতে পারে না। জিয়াউর রহমান ছিল অল পারফেক্ট। তিনি রাজাকারদের কন্টেইন করতেন, রাজাকারকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। কোন হিংসা বিদ্বেষ বিভাজনের রাজনীতি জিয়াউর রহমানের মধ্যে ছিল না। ধরে ধরে দেশপ্রেমিক উচ্চশিক্ষিত যোগ্য রাজাকারদের ডেকে এনেছেন, এমনকি সাজাপ্রাপ্ত হলেও তাকে ডেকে এনেছেন। এটা ছিল জিয়াউর রহমানের মহান রাজনীতি। তো এই জায়গায় বিএনপি তার আদর্শ কিছু ধরে রাখতে পারেনি, তার নাম বিক্রি করে গেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখন নাম বিক্রি করে খাওয়ার রাস্তাও নেই। জিয়াউর রহমানের যে মূল বা খালেদা জিয়ার যে মূল দর্শনগুলো, এগুলো এখন জামাত শিবির নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, দখল করে নিয়েছে। তো বিএনপি বলে জামাত ব্যাংক দখল করেছে, বিশ্ববিদ্যালয় দখল করেছে। আরে বাবা, জামাত শিবির তো জিয়াউর রহমানের আদর্শ দখল করেছে, এটা কেন দেখো না তোমরা? এইভাবে দখল করেছে। দেখেন, প্রথম কথা, জিয়াউর রহমানের আদর্শ দখল করতে পেরেছে কেন জামাত শিবির? জামাত শিবিরের আদর্শ ইসলাম, এটা মৌলিক কথা, কিন্তু প্রায়োগিক কিছু বিষয় আছে, যেমন ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার স্টাইল, এবং সরাসরি ইসলামপন্থী না সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, বাঙালি মুসলমানদের হৃদয় জয় করার যে স্টাইল, বাঙালি মুসলমান আইডেন্টিটির যে রাজনীতি, এবং পাহাড়ি সমস্যার সমাধান, এইগুলোতে যে জিয়াউর রহমানের ফিলোসফি, এটা জামাত শিবির অ্যাপ্লাই করেছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে জিয়াউর রহমানের যে ইনক্লুসিভ পলিটিক্স, সে ইনক্লুসিভ থিওরি শিবির অ্যাপ্লাই করেছে। এখন বিএনপি ছাত্রদল জিয়াউর রহমানকে ছেড়ে দিয়েছে বলে জামাত সুযোগ পেয়েছে, নইলে তার পারত না, চেয়ার খালি ছিল, জামাত শিবির বসে পড়েছে। বিএনপি কি করছে? বিএনপি প্রতিপক্ষকে বলছে মৌলবাদী, প্রতিপক্ষকে বলছে পাকিস্তানপন্থী, রাজাকার, স্বাধীনতা বিরোধী। অথচ জিয়াউর রহমান সেই রাজাকারদেরকে ডেকে ডেকে দলে পোস্ট দিতেন এবং তাদের নিয়ে দল গঠন করেছিলেন। বুঝতে পারছেন জামাত শিবির কিভাবে জিয়াউর রহমানের আদর্শ দখল করতে পেরেছে? ইনক্লুসিভ আদর্শ, বাংলাদেশি মুসলমানদের রাজনীতির আদর্শ, বাংলাদেশি মুসলমানদের আইডেন্টিটির জায়গাটা কিভাবে জামাত শিবির ক্যাপচার করেছে। তো এই জন্যে আর ওই নাম বিক্রি করে খাওয়ার জায়গা শেষ। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি ঠিকই বিএনপি ছিল, আওয়ামী লীগ যাওয়ার পরে ইসলামপন্থীদের ভয়ে বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠছে। এই যে ক্রাইসিস, অদূর ভবিষ্যতে বিএনপি মাস্ট ইসলাম বিরোধী হয়ে যাবে, অলরেডি মারাত্মকভাবে হয়েছে। আপনি দেখেছেন তারেক রহমান কি করেছে, চার্লি কার্কস নামের সেই এক ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী আমেরিকার লোক, সে নিহত হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ, এই জন্য শোক প্রকাশ করেছে। হাজার হাজার মানুষ তারেক রহমান গালাগালি করছে, কিন্তু তারেক রহমান ফেসবুক পোস্ট ডিলিট করেনি। এবং বাংলাদেশে হুজুরদের মৌলবাদী বলছে, মৌলবাদের উত্থান যেন হয়, কথা তারেক রহমান বলছে। আবার সেই ইন্টারন্যাশনালি সেই ভয়ানক ইসলাম বিদ্বেষীদের সাথে চলাফেরা করছে, গণহত্যার পক্ষের শক্তির সাথে চলাফেরা করছে তারেক রহমান, তার মৃত্যুতে শোক জানাচ্ছে। তো এই যে জায়গাটা, অনিবার্যভাবে বিএনপি ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠবে। আর আওয়ামী লীগ ইসলাম বিরোধিতা করলেও সেটা মানুষকে বুঝতে দিত না, সিস্টেমে করতো। তারা প্রমাণ করতে পেরেছিল যে আমাদের ইসলাম বিরোধিতা না, ওটা জামাত বিরোধিতা। তারা হেফাজতকে পকেটে রাখতো, অনেক ইসলামী দল পকেটে রাখতো, চরমনাইকে জামাতের বিরুদ্ধে লাগিয়ে দিত, চরমনাইকে কিছু বলতো না, নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ দিত। অনেক সুন্দর সুন্দর সিস্টেম ছিল, কিন্তু বিএনপির পক্ষে কোনো ইসলামী দলই নেই, যারা আছে লজ্জায় ফিরে আসছে। এই যে জমিয়ত বা অমুকতম কিছু বাটপার টাইপের কিছু ওই টেলিসামাত মার্কা হুজুর আছে না, জুনাইদ হাবিব টাইপের, এরা দেখবেন যে ফিরে আসবে, ওয়াজের সিজন আসলেই দেখবে যে খাওয়া শেষ, থাকতে পারবে না ওই দলে। তখন বিএনপি ভয়ানক ইসলাম বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের রাজনীতি ইসলামের বিরুদ্ধে যে থাকতে পারবে না। এখন আওয়ামী লীগ যেহেতু ভং ধরতে পেরেছিল, এই জন্য আওয়ামী লীগ অনেক বছর থাকতে পেরেছিল। আর বিএনপি ভং ধরতে পারবে না, বিএনপি পিটানি খাবে অলরেডি। এই যে আমি বলি যে বিএনপি ধোলাই খাবে, ধোলাই খাচ্ছে কিনা দেখছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট চুরি করতে গেছে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি, শিক্ষার্থীরা ধরে তাকে বেঁধেছে, দড়ি দিয়ে বেঁধেছে। আপনি চিনতে পারেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বিশ্ববিদ্যালয়ে যায়, তাকে দড়ি দিয়ে বাঁধে, তারপরে প্রশাসন তাকে উদ্ধার করে। বিষয়টা চমৎকার না, মজার না? ওরকম ইসলাম বিরোধিতার কারণে জনগণ বিএনপিকে ধোলাই দিবে সামনে। চরমনাই, জামাত, এরা পাগড়ি মাথা থেকে খুলে কোমরে বেঁধে বড় বড় বাঁশ নিয়ে পিটাবে। আর বিএনপির ডানপন্থী অংশ আলাদা বিএনপি করবে, অথবা ইসলামপন্থীদের কাতারে আসবে, ভারতপন্থীরা মাইর খাবে। কিন্তু ওই পিআর সিস্টেমে একমত না, স্থানীয় নির্বাচনে একমত না, ছুপ্পু সাহেবের বিদায় একমত না, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে একমত না, অনেক কিছুতেই একমত না। আবার একমত আসলে হয়েছে কি জানেন, কথা হচ্ছে রাবারের মতো, যত টানবেন ততই লম্বা করা যাবে, কিন্তু মনে রাখতে হবে বেশি টানলে ছিঁড়া যেতে পারে। এর মানে কি জানেন? ওই আলাউদ্দিনের চেরাগ, উনি খুব সুন্দর করে বুঝাইছে। জুলাই বিপ্লবে
আমরা একটা আলাউদ্দিনের চেরাগ পাইছি। এই আলাউদ্দিনের চেরাগের কাছে আপনারা এখন যা চাইবেন তাই পাবেন, কিন্তু ওই দৈত্য আলাউদ্দিনের চেরাগের যে দৈত্য ঘষা দিলে বাইর হয়, ওই দৈত্যের একটাই শর্ত, একবারই দেবো, যা চাইবেন একবার চাইবেন। এখন আপনি কি এক কাপ চা চাইবেন? যে দৈত্য আমার এক কাপ চা দাও, নিশ্চয়ই আপনি চা চাইবেন না। আপনি কি চাইবেন? সারা দুনিয়াটাই তো চাইবেন, কারণ একবারই চাওয়ার সুযোগ, যার জন্য সারা দুনিয়াটা চাইবেন। এখন ওই দৈত্য কিন্তু সামনে দাঁড়ানো, জুলাই গণ অভ্যুত্থানের সেই দৈত্য আমাদের সামনে দাঁড়ানো। তার মানে কি জানেন, এই যে কমিশনাররা বসছিল না, ওনারা কিন্তু ওনাদের কাজ নীরবে করে গেছে, নীরবে। বর্তমান সরকারের ওই অভ্যাস তো নাই ভাই, ওই যে বারবার প্রেসের সামনে আইসা কথা বলবে, ওই টুকটাক যা কিছু কথা বলাইতো সচিব সাহেবকে দিয়ে কথা বলাইতো। প্রেসের সামনে অন্য উপদেষ্টারা খুবই কম আইছে, যে কয়জন আসছে প্রয়োজনে আসছে, অপ্রয়োজনে কখনই প্রেসের সামনে আসে নাই, আসার প্রয়োজনও বোধ করে নাই, কারণ নীরবে কাজ করে যাচ্ছিল। আর ওই নীরবের কাজ কি জানেন? জুলাই সনদপত্র লেখা। ওইটা লেখা হয়ে গেছে ভাই, লেখা হয়ে গেছে। কি সুন্দরভাবে বললো, এই সনদপত্র এই দৈত্যের কাছ থেকে আদায় করতে হবে, এই দৈত্যকে বলতে হবে যে আমার জুলাই সনদপত্রের স্বীকৃতি চাই, আর চাওয়ার সঙ্গে সঙ্গে ওই দৈত্য ওইটা পালন করবে। এইটাই উনি বুঝাইছে। এমন ভাবে লেখালেখি হয়েছে জুলাই সনদপত্র, আগামীতে কেউ চেষ্টা করলেও ভাই ফ্যাসিবাদ হইতে পারবে না, হিটলার হওয়ার কোনো রাস্তাই রাখে নাই। এই সনদপত্র মানেই কিন্তু সংবিধান, এটা মাথায় রাখবেন। এই 72-এর সংবিধান নিয়ে এত কথা কেন? এই সংবিধানে এমন কিছু আছে ভাই, প্রধানমন্ত্রীর হাতেই আর্মির ক্ষমতা, পুলিশের ক্ষমতা, র্যাবের ক্ষমতা, সব কিছু ক্ষমতা। আর ওই যে একজন প্রেসিডেন্ট, ওনাকে রাখা হবে শুধু বিদেশে চিকিৎসা করার জন্য, আর সুইমিং পুল বানায় ওইখানে সাঁতার কাটার জন্য। আর নিজের দলের যদি কারো ফাঁসি হয়ে যায়, ওই যে অভিজিতের ফাঁসি আসামিগুলা সবগুলাকে খালাস করে দেওয়া। এবং আগের যে সেনা প্রধান ছিল আজিজ সাহেবের ভাই কিন্তু ওই যে আসামি ছিল, কিন্তু ফাঁসির আসামি, সেগুলোকেও খালাস করে দেওয়া। ওইটাই হলো প্রেসিডেন্টের কাজ। আর সমস্ত দায়িত্ব প্রধানমন্ত্রীর। ওই দায়িত্ব বুঝছেন কিছু কাইটা কেচি দিয়া ওই প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, এবং সব দিকে ভাগাভাগি করে দিছে। আপনি ইচ্ছা করলেই স্বৈরা শাসক হইতে পারবেন না। এখন প্রশ্ন হলো, এই দৈত্যর কাছে কি সবাই মিলা চাইবে? হ্যাঁ, সবাই মিলাই চাইবে, এটাই আশা করে ডক্টর ইউনূস স্যার। উনি বলছে নির্বাচন এমন হওয়া উচিত যে নির্বাচনে যাওয়ার আগে জুলাই সনদপত্র সবাই দস্তখত কইরা বুকে বুক মিলাইয়া তারপরে নির্বাচনে যাবে। এমন না যে একজনের মুখ একজন দেখলাম না, নির্বাচনে চলে গেলাম। ওই নির্বাচন হবে না, হইতে পারে না, ওই নির্বাচন সুষ্ঠু হবে না। বুক মিলাইয়া যাইতে হবে। বুক না মিলাইয়া যাইলে কি হয় জানেন? এই যে ডাকসুর নির্বাচন, চাকসুর নির্বাচন, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, যত নির্বাচনই হবে আগামী 1 মাসের মধ্যে, দেখবেন কোনো কিছুই মাইনা নিবে না। কারণ ওই যে নিয়মের মধ্যেই আছে, মানলাম না মাইনা আমি একটা মামলা ঠুকে দিলাম, মামলা ঠুকে দিলে ওইটা স্থগিত একটা আদেশ চলে আসবে, ওই স্থগিত আদেশ থেকে ওইটা আর কোনোদিনই নির্বাচনে যাবে না। ওই আগের সিস্টেমে চলবে, যেভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত 33 বছর চলছে, ওইভাবে চলবে। এই যে স্থানীয় নির্বাচন যদি আগে না করে, কোনোদিন নির্বাচন হবে ভাই, কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না। মনে করেন আপনি একজন স্কুল টিচার, আপনার ইমেজ ভালো, কিন্তু আপনার টাকা নাই। টাকা না থাকলে আপনাকে দল থেকে কোন রকম অনুমতি দিবে না দাঁড়াইবার জন্য। আপনি স্বতন্ত্র দাঁড়াইবেন, টাকা দিয়া ভোটার কিনা ফেলাইবো। আপনি ভালো মানুষ হয়েও বুঝছেন, দেখা গেল যে 300 ভোট পাইছেন, জানানো তো বাজপ্ত হইতে পারে। যদি আগে জাতীয় নির্বাচন হয়ে যায়, প্রভাব বিস্তার করবে তো এই এমপিরা, যার এলাকায় যায় প্রভাব বিস্তার করবে, তারাই ঠিক করবে তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি দাও এই টাকা, তুমি দাও এই টাকা। ওই থেকে টাকা নিবে, কারণ সে তো এমপি হওয়ার জন্য টিকিট যে কিনছে, ওইখানেও তো সে টাকা দিয়ে আইছে, বস্তা ভরে টাকা দিয়ে টিকিট কিনা নিয়ে আইছে। কিন্তু পিআর সিস্টেমে গেলে এই টাকার লেনদেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কারণ আপনি তো নিজেই জানেন না যে কয়জন পাস করবে ওই কয়জনের মধ্যে আপনাকে এমপি পোস্ট দেওয়া হবে কি না, আপনি তো নিজেই জানেন না। আর একটা কথা বলে না, আমার এলাকার প্রতিনিধি, সে আমার এলাকার প্রতিনিধি, আমি তাকে ভোট দিব। আমি যদি জানলামই না কাকে ভোট দিচ্ছি, তাহলে কেন আমি পিআর সিস্টেমে যাব? আরে ভাই, ওই জানাশোনা থাকলেই তো প্রবলেম। ওই জানাশোনা এমপি আইসা কি করে ভাই, তার ভাই ব্রাদার শালা সম্বন্ধী আত্মীয় স্বজন এদেরকে কাজ পাওয়ায় দেয়, আর খুঁজা বাইর করে কারা তাকে ভোট দেয় নাই, তাদেরকে শায়েস্তা করে, বাম্বু দেয়। এইভাবেই তো ডন তৈরি হয়। এমপিরা ডন না তৈরি হইলে সব এমপি কেন পালাইয়া চলে গেল? কারণ ওই সংবিধানে ওই সুযোগটা আছে। নতুন সংবিধান যেটা আসতেছে, সনদপত্র যেটা আসতেছে, ওই সুযোগ নাই। ডক্টর ইউনূস স্যার বলছে আমরা শহীদের রক্তের উপরে দাঁড়ায় আছি। সবসময় বলতাম না যে উনি দেশের সাথে বেইমানি করতে পারে না, এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করতে পারে না। এই জুলাই গণ অভ্যুত্থানটাকে খাটো করার জন্য অনেকেই বুঝছেন 71টাকে সামনে আই না, দুইটার মধ্যে ভেজাল লাগাইতে চাইতেছে। বারবার জনগণকে বুঝাইবার চেষ্টা করা হচ্ছে যে 71কে এরা স্বীকার যায় না। ওরা কোথাও বলছে যে আমরা 71কে স্বীকার যাই না? এইসব আপনারা বলেন। দেখেন এই যে শিবিরে ওরা চলে গেল কোথায়? শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে গেছে, ওইখানে যায় দোয়া করছে, এবং ওইখানে জানেন 71-এর শহীদ, 24-এর শহীদ, সবার জন্য দোয়া চাইছে। আর এরা এখন টকশো ব্যাপারীরা আইসা বলতেছে ওরা আসলে গেছিল 24-এর জন্য, ওইটা ছিল লোক দেখানো। ভাই এখন আপনি জোর করে চাপায় দিলে কি করার? কিছু করার নাই তো। এভাবে কয়দিন চাপায় দিবেন? আর পারবেন না বেশি দিন, কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন, আর ফেব্রুয়ারির নির্বাচনের আগেই
ওই দৈত্যের কাছে, আলাউদ্দিনের চেরাগ থেকে যে দৈত্যটা বাইরেছে, ওই দৈত্যের কাছে এক কাপ চা চাইবেন, নাকি চাইবেন আমার সোনার বাংলাদেশ আমি চাই, এই দৈত্য তোমার কাছে আমার সোনার বাংলাদেশ চাই? আর ওই দৈত্য এটা দিতে রাজি, ওটা মুখে মুখে রাজি না ভাই। জুলাই সনদপত্রে লেখালেখি হয়ে গেছে, সব লেখা শেষ, এখন শুধু দস্তখত দস্তখত। উনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি কি বুঝে না? উনি বুঝে। শেখ হাসিনা কি বলছে যে বাংলাদেশের যেখানে যেখানে গ্রামীণের অফিস আছে সবগুলাকে আওয়ামী লীগের অফিস বানানো হবে, ওই সাইনবোর্ড গুলা সব সরাইয়া দিয়া আওয়ামী লীগের সাইনবোর্ড লাগবে। শ্রমিক লীগ, ছাত্র লীগ, যুব লীগ, মহিলা লীগ, এইসব সাইনবোর্ড লাগিয়া যাবে। এটা ওনার মাথায় নাই, উনি তো বুঝতেছে। দেখেন উনার কিচ্ছু যায় আসে না, উনার যে বয়স আরাম আয়েসে জীবন পার করে দিতে পারবে বিদেশে। বিদেশে যে দেশেই থাকতে চাবে সেই দেশে উনাকে বুকে টাইনা নিবে, কিন্তু উনি কি তা করবে? নিশ্চয়ই না। নাহিদ ইসলামকে যেদিন বিদায় দেয় মনে আছে, যেভাবে বুকে জড়াইয়া ধরছিল, কি হাসিটা দিছিল নাহিদ ইসলাম, ওই হাসিটা চোখের মধ্যে ধইরা রাখেন। ওই হাসির টাইম আসতেছে সামনে। হ্যাঁ ভাই, এই জুলাই সনদপত্র সবাই যদি দস্তখত করে দেয়, সেদিন থেকেই আমরা সোনার বাংলাদেশ গড়ার জন্য পা বাড়াইলাম। হ্যাঁ, মনে রাখতে হবে, পা বাড়াইলাম। আর সেটা কি? ফেব্রুয়ারিতে নির্বাচন। বিসির সামনে থাপ্পড় দিয়া এই উটকো কুত্তা বলবে আমার নাম গণেশ রায়। তো এই গণেশ রায় যদি হয় ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট, যেই দেশের 92% জনগণ এবং ঢাকা ইউনিভার্সিটির 90%-এর উপরে ছাত্রছাত্রী মুসলমান, সেখানে আমি ধর্ম নিয়ে ট্যাগ দিচ্ছি না, ওখানে ধর্ম নিয়ে গণেশের মতো একটা বেয়াদবকে, গণেশের মতো একটা জঙ্গিকে, গণেশের মতো একটা চাঁদাবাজকে, গণেশের মতো একটা হায়নাকে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র দলের প্রেসিডেন্ট করতে হলো। এরপরে আবার আপনারা আশা করেন লোকজন ছাত্র দলকে বিজয়ী করবে? আপনারা কি জানেন লালমনিরহাট জেলার দুইটা উপজেলা, একটা পাটগ্রাম, একটা হাতীবান্ধা, ওই দুইটা থানায় অ্যাটাক করা হয়েছে, দুইটা থানায় অস্ত্র লুট হয়েছে, দুইটা থানায় ভাঙচুর করা হয়েছে। আপনারা কি জানেন গণেশ ওই যে ভাঙচুর করা হয়েছে ওইখানে পাটগ্রাম এবং হাতীবান্ধা থানায় আসামি ছিনতাই করা হয়েছে, লালমনিরহাটের পরিস্থিতি অস্থিতিশীল করে তোলা হয়েছে যাতে ওইখানে লালমনিরহাট এয়ারপোর্টটা খোলা না যায়, এবং এটা করা হয়েছে ভারতের ইশারায়। ওয়াকার বলছে, সেনাপ্রধান মির্জাফর ওয়াকার বলছে গণেশ তুমি চালাইয়া যাও। লন্ডন থেকে তারেক রহমান বলছে গণেশ তুমি চালাইয়া যাও। মির্জাফর বলছে, বিএনপি সাউয়া বলছে গণেশ তুমি চালাইয়া যাও। তাহলে গণেশ আজকে টেবিলে থাপ্পড় দিবে না তো গণেশ কি করবে? আবার একটা সেনা নিপুণ না টিপুন বিএনপির কোন নারীর নেত্রী, সে আবার গণেশকে গ্লোরিফাই করছে। ও গণেশ, তোমার কথা শিবলিঙ্গের মতো মনে রাখবে সবাই। বিএনপি কে ভোট দিবে? ছাত্র দলকে কেউ ভোট দিবে? দেওয়ার কোন সম্ভাবনা আছে? এখন আমরা যদি বিএনপি বলতে বুঝি তাদের বুদ্ধিজীবীকে জানেন? মাসুদ কামাল। কথায় কথায় কইব মাসুদ কামাল। বিএনপির মতো জনপ্রিয় দল দ্বিতীয়টা তো আর নাই। মাসুদ কামাল কোন কথা খুঁজে পায় না, কিন্তু যেই মুহূর্তে বিএনপি নিয়ে কথা বলতে যায় ওই মুহূর্তে মাসুদ কামাল বলবে বিএনপি তারেক রহমান ভালো ছিল, বেগম জিয়া ভালো ছিল, কিন্তু সুযোগ যদি বুঝে আস্তে কইরা কয় হাসিনার মতো লোক আবারও দরকার। হে মাসুদ কামাল হইছে বিএনপির বুদ্ধিজীবী। আব্দুল নূর তুষার, সে হইছে বিএনপির বুদ্ধিজীবী। এই নিউ ইয়র্কে এক লোক থাকে, এই টাইম টেলিভিশন, তাহের নামের এক লোক আছে উচ্ছিষ্ট, তার ওখানে কাজ করতো শাহেদ আলম। সেও নাকি বিশাল কোন সাংবাদিক। সে নিজে পুরুষ না মহিলা আমি এটাও বুঝি না, আর সে বিএনপি করে না আওয়ামী লীগ করে এটাও আমি বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝে, তুমিও জানো আমিও জানি, শাহেদ আলম পয়সা ছিলে। শাহেদ আলমের হাতে যদি কেউ 25 টাকা দিয়া বলে এবার তোমার জাঙ্গা খুলো, সে জাঙ্গা খুলবে। সে শাহেদ আলম, সে হচ্ছে তাদের বুদ্ধিজীবী। এখন শাহেদ আলম যখন বিএনপির প্রশংসা করে বিএনপির ভোট কমে, আব্দুল নূর তুষার যখন বিএনপির প্রশংসা করে বিএনপির ভোট কমে, রবিউল নয়ন যখন তারেক জিয়ারে ম্যান্ডেলা বলে বিএনপির ভোট কমে, তারেক জিয়া যখন স্লোগান শুনে খুশি হয় আমিও চিনি তুমিও চেনো, শিবির হয়েছে পাকিস্তানি, তাদের ভোট কমে। কারণ এটা ইন্ডিয়ান ন্যারেটিভ, এটা আওয়ামী লীগের ন্যারেটিভ, এটা রয়ের ন্যারেটিভ, এটা দেশ বিরোধী ন্যারেটিভ। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।